শুধু এই কারণে যে সে হিংসায় পড়ছিল। তার বান্ধবীকে স্কুলের জনপ্রিয় ছেলেটা কথা বলছিল, মেয়েটি ইচ্ছে করে একটি ফুলের টব লুকিয়ে রাখে তার পেছনে। কিছুক্ষণের মধ্যেই বান্ধবী ফুলের পরাগে অ্যালার্জি হয়ে শ্বাসরোধে মাটিতে লুটিয়ে পড়ে। কে জানতো ঠিক সেই সময়ই ডাক্তার পরিচয়ধারী সেই স্কুলের জনপ্রিয় ছেলেটা ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। সে তাড়াতাড়ি শ্বাসনালী খোলা রাখতে ট্রাইকোথাইরয়েডোটমি করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত ঘাড়ের প্রধান ধমনীতে আঘাত লাগে। নিশ্চয়ই মারা যাবে, আমি বাঁচাতে পারি, আমি পারি। চোখের সামনে বান্ধবীর রক্ত প্রায় শেষ হয়ে আসছে, তবু স্কুলের সেই ছেলেটা জেদ ধরে উদ্ধার চালিয়ে যাচ্ছে। তখন মেয়েটি হোজিয়েকে এক চড় মেরে থামায়। আর বাঁচানো যাবে না, এই ব্যাপারটা ফাঁস হলে তোমার জীবন শেষ। পুলিশ জানলে কি হবে জানো? আমার কথা শোনো, আমি সামলে নেব, তুমি এখান থেকে চলে যাও। হোজিয়ে তাকে বলে রক্তে ভেজা তেলচিত্রটি সঙ্গে করে নিয়ে যেতে, আর নিজে দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে। পরে সে হ্রদের ধারে গিয়ে হত্যার অস্ত্র, একটি স্টিলের কলম হ্রদে ছড়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত এই দৃশ্যটি তার এক অন্ধভক্ত দেখে ফেলে এবং ছবি তোলে। তুমি কি তুলছো? ডিলিট করো, ডিলিট করো তাড়াতাড়ি। ছেলেটি ওপরে ওপরে ছবি মুছে দেয়, কিন্তু গোপরে একটি ব্যাকআপ রেখে দেয়। এই প্রমাণের জোরে সে হুজিয়ার ম্যানেজার বলে যায়। হুজিয়ে ছবি আঁকে আর সে সেগুলো বিক্রি করে, কিন্তু অনুপ্রেরণা ফুরিয়ে যায়। তার উপর বান্ধবীর মর্মান্তিক মৃত্যুর দুঃস্বপ্ন তাকে তাড়া করতে থাকে। হুজিয়ে আর ভালো কোনো ছবি আঁকতে পারে না। একদিন সেই ছেলেটি জানায় একজন ক্রেতা হুজিয়ের বহু আগের একটি তেলচিত্র খুব দামে কিনতে চায়, কিন্তু আশ্চর্যভাবে টাকা পয়সার প্রতি লোভী হুজিয়ে এক কথায় না করে দেয়। সে বলে এই ছবিটার আমার কাছে আলাদা মূল্য আছে, এটার দাম নেই। ছেলেটি আরো বোঝাতে চাইলে হুজিয়ে হঠাৎ মানসিকভাবে ভেঙে পড়ে। আর বলো না, ভীষণ বিরক্ত লাগছে। এরপর হুজিয়ে খুঁজে যায় সেই স্কুলের ছেলেটার কাছে, যে এখন একজন নামকরা মনোরোগ বিশেষজ্ঞ। আসলে হুজিয়ে ছবি বিক্রি করতে চায়, কিন্তু অসাবধানতায় ছবিটা নষ্ট হয়ে গেছে। সে বহুবার নকল করে আঁকতে চেয়েছে, কিন্তু আগের মতো করে আর পারছে না। কাকতালীয়ভাবে বহু বছর আগে সেই ছেলেটা ও বান্ধবীর সঙ্গে একই ছবিটি একসাথে এঁকেছিল। হুজিয়ে অনুরোধ করে আরেকবার কি এঁকে দিতে পারবে? আমি হাজারবার বলেছি পারবো না। তাহলে তুমি আমাকে পুলিশে সব বলতেই বাধ্য করছো। আমি পরোয়া করি না। এই 14 বছর আমি কিভাবে কাটিয়েছি জানো? ইয়াং শুয়ানের মৃত্যু আমার কারণে, আমি দায়ী। বান্ধবীর মৃত্যুও সেই ছেলেটার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই কবছর সে এক ধরনের খুশির ওষুধ খেয়ে নিজেকে ভুলিয়ে রেখেছে। শুধু বিভ্রামের মধ্যেই সে আবার তার ভালোবাসার মানুষটিকে দেখতে পায়। তুমি কি এখনো মনে করো সত্যিটা তুমি সব জানো? আমি ইচ্ছে করে অ্যালার্জির ফুল এনেছিলাম, আমি তাকে মারতেই চেয়েছিলাম। রাগে সে হুজিয়েকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু পরদিন সকালে শহরের একটি ডাস্টবিনে 29 ইঞ্চির একটি বড় সুটকেস পাওয়া যায়। ভেতরে ছিল হুজিয়ের মৃতদেহ। পুলিশ তদন্ত শুরু করে। সম্পর্কের সূত্র ধরে প্রথম সন্দেহভাজন হিসেবে উঠে আসে সেই স্কুলের ছেলেটার নাম। 10ই অক্টোবর রাত 9টা থেকে 11টা। আপনি কোথায় ছিলেন? আমি কাউন্সেলিং এ ছিলাম। কে সাক্ষী? সিসিজে তার ঘনিষ্ঠ বন্ধু এবং পুলিশ বিভাগের ফরেন্সিক চিকিৎসক। সে তখন সত্যিই তার কাছে এসেছিল কাউন্সেলিং এর জন্য, কিন্তু সিসিজে মনে করতে থাকে সেই রাতে তার আচরণ অস্বাভাবিক ছিল। সরাসরি প্রমাণ না থাকায় 24 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাড়ি ফেরার পথে ট্যাক্সির রাস্তা ক্রমেই নির্জন হয়ে যায়। এরপর আর ফেরা হয়নি। পরদিন তাকে পাওয়া যায় ঠান্ডা নিথর দেহ হিসেবে। আরও ভয়ঙ্কর বিষয় হলো তার শরীরে পাওয়া যায় সেই খুশির ওষুধ। তদন্তকারী যখন সাম্প্রতিক 1 মাসের 4টি অদ্ভুত হত্যাকাণ্ডের কথা ভাবেন, ললিতা হত্যা মামলা, ফানেল পিগ মামলা, মানবদেহ পাজল কেস, প্রতারণামূলক ধন লুট মামলা, তখন